জাতীয় সংসদের দিনের কার্যক্রম শুরু। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে বিরোধী দলের নোটিশের ওপর আলোচনা হবে আজই। জ্বালানি সংকটে আবারও ফিরছে অনলাইন স্কুল। বৃহস্পতিবার সিদ্ধান্ত, সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ অন্যান্য বিকল্প বিবেচনার তাগিদ বিশেষজ্ঞদের। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এসেনশিয়াল সার্ভিসগুলো যদি আমি চালু রাখি, সেগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে। তেলের জন্য ফুয়েল স্টেশনে দীর্ঘ সারি, কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। অবৈধ মজুদের কারণেই সংকট, বলছে জ্বালানি বিভাগ। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা 220 টাকা লিটার। আমরা রাতদিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়। যথাযোগ্য মর্যাদায় মানে চিরায়ত ধারায় পালিত হবে। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে মানে আলপনা আঁকা হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। খুব অল্প দিনের মধ্যে তালিকায় থাকা ভুয়া মুক্তিযুদ্ধের বাতিল করে প্রকৃত তালিকা উপস্থাপন করা হবে। সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান কথা বলেছেন। তিনি বলেন, 17 বছরে বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেয়া হবে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্বে সংসদে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রকৃত যাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা আবেদন করলে যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের নিষ্পত্তি এবং তারপর গৃহীত নোটিশের উপর আলোচনায় অংশ নেবেন নির্ধারিত সংসদ সদস্যরা। তারপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হবে। সবশেষ 2 ঘন্টা নির্ধারণ করা আছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। এর আগে সংসদ মুলতবি চেয়ে পরিষদের অধিবেশন আহ্বান করার নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সেদিন সরকার দলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ নোটিশটি সংশোধনের প্রস্তাব দেন। পয়েন্ট অব অর্ডারে আরও প্রস্তাব করেন এ নিয়ে আলাদা বিশেষ কমিটি করার। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল আজকের কার্যসূচির 2 ঘন্টায় এ নিয়ে আলোচনার জন্য নির্ধারণ করেন। জ্বালানি সংকট সামাল দিতে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পাশাপাশি অনলাইন ক্লাস সহ নানা সাশ্রয়ী উদ্যোগের কথা ভাবছে সরকার। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এ ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতে চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। মাহফুজ মিশর রিপোর্ট। মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং।
জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনালি, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এইগুলো করে তাহলে আর কি হবে, দেশের তো আর কোনো উন্নতি হবে না ভাই। যেহেতু জ্বালানির সংকট চলতেছে, এই সময় যদি আমরা জনগণরা একটু সচেতন অবস্থায় থাকতে পারি আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তখন আমি মনে করি যে এই ক্রাইসিসটা আমরা একটু কভার করতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। রাস্তায় গাড়ি ঘোড়া যদি কমিয়ে দিতে পারি আমি, এবং এসেনশিয়াল সার্ভিসগুলো যদি আমি চালু রাখি, অর্থাৎ আমার তো মালামাল পরিবহন করতে হবে, সেগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে, মানুষের চাহিদা কম হবে। স্কুল কলেজগুলোতেও বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে আরো সচেতন হতে হবে। আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কি এখন স্থিতিশীলতার জন্য বা আমাদের এই সংকটের জন্য, তাহলে আমাদের কিন্তু অর্থনীতির ভেতরে আমাদের যে প্রবৃদ্ধি বলি, উৎপাদন বলি এবং কর্মসংস্থান বলি, সেটার উপরে কিন্তু তাহলে এটা একটা প্রভাব থাকবে। এই প্রভাবটা তাহলে আমাদের মেনে নিতে হবে। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন পাম্পে ছিল তেলের জন্য দীর্ঘ লাইন। জ্বালানি সংকট সামাল দিতে আশপাশের বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ আমেরিকার বহু দেশ নানা সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কি করবে সেই বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে থাকলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিদিন এভাবে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব মানুষের প্রত্যাশা, সংকটের গুরুত্ব উপলব্ধি করে কার্যকর, সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হচ্ছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পৌনে 6টার সময় আসছি, লাইন দিছি আর কি, তেলের লাইনে এখনো পর্যন্ত আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন। তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতে পারছে না, স্যার অফিসে যেতে পারছে না, মানে নানান ঝামেলার মধ্যেই পড়ে গেছে আর কি। কোনো গাড়ি আসে নাই, তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো, কখন খামো, এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। আসার পরে আইসা দেখলাম যে এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির পিছনে ছিলাম। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসা, কখন পামো কখন যামো তাও কোনো নিশ্চিত নাই। দর্শক, রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা তার কাছে যাচ্ছি। শান্ত, আপনি যে পাম্পে আছেন সেখানে তেলের সরবরাহ এই মুহূর্তে কেমন দেখছেন, কি বলছেন চালক কর্মচারীরা? আমি যেই পাম্পে রয়েছি সেই পাম্প সম্পর্কে আগে বলতে চাই, এবং এটি কিন্তু সরকারি একটি পাম্প, এবং এই কারণেই পাম্পে কিন্তু তেল সরবরাহ রয়েছে এবং তেল কিন্তু দেয়া হচ্ছে। যদিও দীর্ঘ লাইন এবং দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু এখানকার যারা বাইকার রয়েছেন, মোটরসাইকেল আরোহী রয়েছেন এবং গাড়ি চালক রয়েছেন, তারা এসে কিন্তু তাদের যে জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে পারছেন। আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে বিভিন্ন পাম্পে গিয়ে তারা ঘুরে ঘুরে দেখেছেন, অনেক পাম্পে কিন্তু বন্ধ রয়েছে, তেল নেই বলে
সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তেল যখন আসবে তখন দেয়া হবে। এবং এখানকারই পাশের যেই পাম্প রয়েছে সেই পাম্পেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু কোনো তেল দেয়া হচ্ছে না। একই সাথে বলতে হবে দীর্ঘ সারি, আর আমরা যে যতগুলো এলাকায় আসলে দেখার সুযোগ হয়েছে আমরা কিন্তু বেশিরভাগ পাম্পই বন্ধ দেখেছি এবং তেল দেয়া হচ্ছে না। কেবলমাত্র এই সরকারি পাম্পেই তেল পাচ্ছেন বিধায় এখানে কিন্তু একটা উপচে পড়া ভিড় রয়েছে। দীর্ঘ সারি, যে সারিটি গাড়ির সারি অনেকটা শাহবাগের কাছাকাছি পৌঁছে গেছে এবং মোটরসাইকেলের যে সারি সেটি বলতে হবে যে পাশের যে ডানের গলি সেই গলির দীর্ঘ দূর পর্যন্ত চলে গিয়েছে। আর এই পাম্পে কিন্তু আমরা গেল 2 দিন আগেও দেখেছি যে রাত 8টা পর্যন্ত তেল দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা 7টা নাগাদ তারা কিন্তু বন্ধ করে দেন। এবং এখানে যারা তেল নিতে এসেছেন তারা অভিযোগ করছিলেন যে আসলে এই সময়টি কেন হঠাৎ করে কমিয়ে দেওয়া হলো। তখন আমরা তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পারি যে আসলে সরকারি নির্দেশনায় এই পাম্পটি আসলে খোলা থাকে এবং বন্ধ করা হয় এবং সেই অনুপাতেই আসলে পরের দিন কিভাবে তেল দেয়া হবে সেই অনুপাতটি তারা এখানে নির্ণয় করার চেষ্টা করেন যাতে বেশি মানুষকে তেল দেওয়ার সুযোগ থাকে। একই সাথে বলতে হবে যে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী কিন্তু অভিযোগ করেছেন যে অনেকের মোটরসাইকেলে তেল থাকার পরও তারা কিন্তু এখানে আবারও তেল নিতে আসেন এবং একজনই বারবার এসে তেল নেওয়ার চেষ্টা করেন, নিজের মজুত করার চেষ্টা করছেন, এমন অভিযোগও কিন্তু রয়েছে। লোপা। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। সংকটের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প এখনও বন্ধ রয়েছে। তেল পাওয়া সাপেক্ষে খুলছে ফিলিং স্টেশনগুলো, তাও চাহিদা মতো তেল নিতে পারছেন না গ্রাহকরা। পেট্রোল ও অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও ভোগান্তিতে গ্রাহকরা। পাম্পগুলোতে সকাল থেকে ভিড় জমান ক্রেতারা। বিশেষ করে বাইকারদের সিরিয়ালই বেশি। দীর্ঘ সময় অপেক্ষা ও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। অনেক পাম্প বন্ধ রাখতেও দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, মজুতদাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ পেলেই তেল বিক্রি শুরু হবে। পাম্পগুলোতে দুপুরবার গেলাম, বললো যে তেল নেই। এখানে আসলাম, বললো যে আগামীকালকে বিকালে হয়তো বা পাইতে পারি আর কি। মেলান্দা থেকে জামালপুর আসছি, সর্বোচ্চ জিনিস ব্রিজ পর্যন্ত যাইতে পারবো, এরপরে তেল শেষ হবো, গাড়ি ধাক্কায় নিয়ে লাগবো। এই লাইন দীর্ঘ লাইনে সারিভাবে থাকার পরেও তেল পাচ্ছি না। আমাদের তেলগুলো যাচ্ছে কথা, তেল তো সংকট নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা অনেক তেল মজুত করে রাখছে, তেলের দাম বাড়বে বলে। আমাদের প্রয়োজন শুধু 9000 অক্টেন, 9000 পেট্রোল। সেখানে আমরা পাচ্ছি শুধু 3000 পেট্রোল, 3000 অক্টেন। জ্বালানির কোনো সংকট নেই। এই সপ্তাহের মধ্যে নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। তবে এই কার্ড বিতরণ জটিল বলে খুব অল্প সময়ে সব গাড়িকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত 1,28,939 মেট্রিক টন ডিজেল, 7,940 মেট্রিক টন অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এছাড়াও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুদ আছে। বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত জ্বালানি উদ্ধার হয়েছে 2,96,000 মেট্রিক টন। পাশাপাশি 1244টি মামলা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে 44 জনকে। তিনি জানান, গত বছর ডিপোগুলোতে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছিল এবছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। তাই মজুত করে রাখার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অক্টেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। তবে চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, হাজার হাজার বছর ধরে পহেলা বৈশাখ চলে আসছে। বৈচিত্র্যের মাঝে ঐক্য এনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। এদেশের মানুষরা নিজেদের মতো করে সংস্কৃতি পালন করবে। ফ্যাসিবাদী চিন্তা চেতনা, মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে সরকার। পহেলা বৈশাখের নামকরণের বিতর্ক দেশকে বিভক্ত করবে, যা অনর্থক।
বিএনপি সরকার সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে দেশের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চায়। বৈশাখের শোভাযাত্রার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে নামকরণ বিষয়ে তিনি বলেন, তখন মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না। পয়লা বৈশাখ পালিত হবে, এটা মূল কথা শোনেন। যথাযোগ্য মর্যাদায় মানে চিরায়ত ধারায় এটা পালিত হবে। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে মানে আলপনা আঁকা হবে, এখানে গান বাজনা হবে, হ্যাঁ, এখানে মেলা হবে। বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছে বিমস্টেক। সদস্য রাষ্ট্রের ইচ্ছা অনুযায়ী উদ্যোগগুলো এগিয়ে নিতে কাজ করবে আঞ্চলিক এই সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে আঞ্চলিক সহযোগিতা তৈরি ও ভবিষ্যৎ গড়া শীর্ষক এক সেমিনারের আয়োজনে গণমাধ্যমে এমনটাই জানান সংগঠনটির মহাসচিব ইন্দ্রা মানি পান্ডে। তিনি বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে রোহিঙ্গা সংকট সমাধান ও জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে সদস্য রাষ্ট্রগুলো। এ সময় বেশ কয়েকটি প্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। Bangladesh is our current chair. ক্লাইমেট চেঞ্জ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে চাই। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য বিমস্টেক সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করছি। এছাড়া আমরা জাতিসংঘের ডিজাস্টার রিলিফ বিভাগের সঙ্গে কাজ করছি, যাতে বিপর্যয় মোকাবিলায় একসাথে কাজ করা যায়। বর্তমানে বাংলাদেশ চেয়ার হিসেবে দায়িত্বে আছে এবং আমরা সদস্য রাষ্ট্রগুলো নিয়ে নতুন সরকারের সাথেও কাজ করতে চাই। And came to power only last month. So we are looking forward to working very closely with the government. বাংলাদেশের সাথে সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংরক্ষণে প্রায় 3 কোটি টাকা অনুদানের পরে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী জানান, বাংলাদেশের সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে গুরুত্ব দিয়ে আলাদা পরিকল্পনা করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পশ্চিম পাশে এবং কার্জন হলের পেছনে প্রাচীন একটি মসজিদ দাঁড়িয়ে আছে। মুসা খান মসজিদ নামে পরিচিত প্রায় 6 শতক পুরনো এই নির্মাণ শুধু একটি মসজিদ নয়, ইতিহাসের সাক্ষীও বটে, যা এই শহরের পুরনো ও গৌরবের নিদর্শন। মুঘল স্থাপত্য প্রভাবশৈলীতে তৈরি মসজিদটি 3টি বড় বড় গম্বুজ আর 4টি মিনার দিয়ে সাজানো। ঐতিহাসিক এই মসজিদটি সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রায় 3 কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে স্থাপনাটি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। জানান, দুদেশের সাংস্কৃতিক অংশীদারিত্বের অংশ হিসেবে সারা দেশে 13টি প্রকল্পে $1 মিলিয়ন বেশি অর্থায়ন করেছে তার দেশ। গত 2 দশক ধরে অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের মাধ্যমে বাংলাদেশে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে এই তহবিলের আওতায় এটি আমাদের 13তম প্রকল্প। এর আগে স্থাপত্য ও সংস্কৃতি খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আমার দায়িত্বকালেই আরও কিছু প্রকল্প ঘোষণা করতে পারবো বলে আশা করছি। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় 36 মাসের এই প্রকল্পটি সম্পন্ন হলে স্থাপনাটিতে একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভও প্রতিষ্ঠা করা হবে। অনগ্রসর দেশটাকে আবার যদি সামনে আনতে হয়, তাহলে আমরা কিভাবে আনতে চাই? আমরা এই যে নানান ধরনের যে বৈচিত্র্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, জাতিসত্তা, ধর্ম, বর্ণ, ভাবনা, চিন্তা, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে যে এখানে আমরা একটা কালচারাল হেরিটেজ ট্রেইল প্রজেক্ট শেষে একটা আমরা লিফলেটের মতো করব, যেটা দেখে হচ্ছে ভিজিটর বা যারা আছে তারা হচ্ছে যে এই এডুকেশনাল হাব ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যে শুধু মুসা খান মসজিদ না, গ্রিক সমাধি আছে, গুরুদুয়ারা নানকশাহী আছে, হাজি খাজা শাহবাজ মসজিদ, ট্রেলটা থাকলে হবে কি সবাই অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারবে। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল করাই হবে আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। সকালে সিপিডি কার্যালয়ে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, একই সঙ্গে ঋণ পরিশোধ, বিনিয়োগ, কর্মসংস্থান নিশ্চিত, খাদ্য নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। IMF এর শর্ত বাস্তবায়নও চাপে থাকবে সরকার। বৈশ্বিক নানা পরিস্থিতিতে অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনায় সংকট তৈরি হতে পারে। মুদ্রাবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার তাগিদ দেয় সিপিডি। বলা হয়, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের অর্থনৈতিক দুর্বলতাকে আরও প্রকট করেছে।
এমন পরিস্থিতিতে কঠোর আর্থিক ব্যবস্থাপনা দরকার, কিন্তু সরকার সেই জায়গায় নেই বলে মনে করে সিপিডি। ইরান সম্পর্কিত যে যুদ্ধ, এখন তেলের দাম ইত্যাদি, যোগাযোগ ইত্যাদি যে নতুন পরিস্থিতি হচ্ছে, এগুলি সবগুলো আমার যে এই সমস্ত দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলোকে আরো বেশি প্রকট করে তুলছে। আজকে যখন আমার এই তেলের দামে এই ধাক্কাটা আসতেছে, তখন ওই দায় দেনা পরিস্থিতির কারণে আমার যতখানি আমি বিদেশ থেকে ধার করে এনে এমনকি এই যে এডিবি বা অন্যান্য দেশের থেকে ঋণ নিয়ে করতে পারতাম, সেই জায়গার সক্ষমতাটাও কিন্তু আমার সংকুচিত হয়ে গেছে। স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি ও সেই সময় টিকার সংকটের কারণে হামের প্রকোপ ছড়িয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এটা জানা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সচিব আরও জানান, সংক্রমিত এলাকাগুলো চিহ্নিত করে হার্ড ইমিউনিটি তৈরির জন্য শিগগিরই ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। হামের নতুন ভ্যারিয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বিশেষজ্ঞ টিম। এর আগে সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মত বিনিময় করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। হস্তান্তর করেন 3টি ভেন্টিলেটর মেশিন। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করবে। 17 বছরের ভাবমূর্তি থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে কার্যকর ও দুর্নীতিমুক্ত করবে সরকার। কোনো কর্মকর্তার জন্য দেশ বা মানুষের ক্ষতি হলে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। দুপুরে পানি ভবনে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, পানি উন্নয়ন বোর্ডের জোনগুলোকে কার্যকর ও দুর্নীতিমুক্ত করা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা এবং খাল খনন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত সহ সরকারের প্রতিশ্রুতি পূরণে বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন মন্ত্রী। 2030 সালের মধ্যে নিরাপদ পানি নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। নিরাপদ পানির ব্যবস্থা, পানির সরবরাহে সমতা নিশ্চিতে যুগোপযোগী পানি নীতি ও ভূগর্ভস্থ পানির আইন পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। আগের ভাবমূর্তি আর এখনকার ভাবমূর্তির মধ্যে একটা কঠিন চ্যালেঞ্জ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা দেখতে চাই না কোন ডিস্ট্রিক্টে কোন এক্সিডেন্ট অফিস দুর্নীতির নামক জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। যদি আমরা দেখি বিন্দুমাত্র সুযোগ আপনি নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতি হবে, ক্ষতির শিকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা এই সরকার সেটা গ্রহণ করব না। দর্শক, জাতীয় সংসদে এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্ব চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দেবার চেষ্টা করেছি। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে এবং তার জন্যে যা যা করা দরকার তা করা হবে বলে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে আশ্বস্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭, আমি যেটা দেখেছি যে এমন কিছু লোক মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে যাদের বয়সের সঙ্গে মুক্তিযুদ্ধের বয়সের কোনো স্বাধীনতা সময়কালে তাদের যুদ্ধ করার মতো কোনো বয়স হয়নি। চোখে দেখার মতো এমন কিছু ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। জরুরিভাবে
আমি মনে করি আমাদের এই গণতান্ত্রিক সরকার, আমাদের নেতা তারেক রহমান সাহেবের সরকার দর্শক, জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চলছে, আমরা সরাসরি সেখানে ছিলাম। দর্শক, এই ছিল যমুনা নিউজ।